ঠিক আছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সো হ্যাঁ, গুড মর্নিং, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ আরেকটা টপিক জানবো, দ্যাট মিন্স দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, মানে চতুর্থ নম্বর টপিক। আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আগে আই থিংক আমরা পড়েছিলাম অ্যাংলো সেকশন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, এবং আজকে পড়বো ইনশাল্লাহ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তার মানে অ্যাংলো সেকশন এবং মিডল ইস্ট তেমন একটা গুরুত্বপূর্ণ না, পড়তে পারেন, খুবই অল্প ইনফরমেশন। রেনেসান্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আজকের যে ক্লাসটা এটাও বেশি ইম্পর্টেন্ট, এবং সেই ক্লাসটার নাম হচ্ছে দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এটাকে স্লাইড করা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে আমরা প্রথমে একটু শুনি, জানি, বুঝি, উপলব্ধি করি। এরপরে আমরা পরবর্তীতে স্লাইডগুলি দেখে স্টেপ বাই স্টেপ কনসেপ্টগুলি ক্লিয়ার করব। এবং কারো যদি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কিছুটা জানা থাকে তাহলে ভালো রিভিশন হয়ে যাচ্ছে, আর কারো যদি জানা না থাকে তাহলে তার জন্য একটা সুযোগ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে একটু জানি দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, নিউ শব্দটা হবে NEO, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আমাদের আজকের আলোচনার টপিকের নাম হচ্ছে ইংরেজ সাহিত্যের চতুর্থ নম্বর একটি যুগ, এবং সেই যুগের নাম হচ্ছে দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের ডিউরেশনটা বলা হয় তখনই আরম্ভ হয়েছে যখন রেনেসান্সটা শেষ হয়েছে 1660 থেকে 1785। তবে এটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা আমরা সঠিকভাবে না দিয়ে আমরা এখানে স্ল্যাশ দিয়ে আরেকটা দেই 1798, এবং এটাই হচ্ছে পারফেক্ট। দেখেন, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের দুটি ডিউরেশন লিখেছি। আমরা সবসময় জানি কবির জন্ম মৃত্যুর ক্ষেত্রে বা কবির গ্রন্থর ক্ষেত্রে এবং ডিউরেশনের ক্ষেত্রে কখনোই দুটো হয়নি, যে কোনো একটি হয়। আর এই একটি হচ্ছে এখানে 1785 রাইট না 1798 রাইট। একটু গল্প করি, দেখেন নিও ক্লাসিক্যালের পরে যে যুগটা আসতেছে আমরা সবাই কিন্তু জানি সেই যুগটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। তার মানে নিও ক্লাসিক্যাল দু একটা বইতে লিখেছে 1785, কিন্তু এই 1785 দিয়ে কখনো পাবেন কোনো বইতে রোমান্টিক পিরিয়ড আরম্ভ হয়েছে? না, কখনো কিন্তু এটা হয়নি। তবে রোমান্টিকটা অবশ্যই 1798 থেকে 1832। এবং রোমান্টিক যুগ যে এটা রাইট, তার আরেকটা কারণ হচ্ছে আমরা একটু জানি। দেখেন, আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল 19টা কবিতা, আর এসটি করলে লেখা 4টা, তাহলে 19টা আর 4টাই হলো 23টা কবিতা। 23টা কবিতার সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাড কবিতা সমগ্র পাবলিশড হয় 1798-এ, তখন মূলত রোমান্টিক যুগের যাত্রা শুরু হয়। এজন্য অবশ্যই নিও ক্লাসিক্যালের লাস্ট ডিউরেশনটা হচ্ছে 1798, আর রোমান্টিকের শুরু হচ্ছে 1798। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যুগটা হলো 1660 থেকে 1798, দ্যাট মিনস 1660 থেকে 1798। এটাই পারফেক্ট। এটা একটা ভ্রান্ত ধারণা দু একটা বইতে দেওয়া হয়েছে। আর এটা বোঝানোর জন্য আমরা বললাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা হয় পয়েট অফ নেচার, আরো অনেক 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 কিছু, এবং হি ওয়াজ বর্ন ইন 1770 থেকে 1850। এসটি কর্লিজ বলা হয় অনেক অনেক টাইটেলের মধ্যে সুপার ন্যাচারাল পয়েট। হি ওয়াজ বর্ন ইন 1770 থেকে 1872 থেকে 1834। এই দুজন ব্যক্তি হলো একে অপরের বন্ধু, এলা কোলাবোরেটেড বা সমসাময়িক রাইটার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কলিজ মূলত 19টা 4টি 23টা কবিতার সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাডটা 1798-এ প্রকাশ করে, তখনই মূলত রোমান্টিক যুগের যাত্রা সূচনা করা হয়। এজন্য যদি কখনো বলা হয় যে লিরিক্যাল ব্লাড কে লিখেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়। লিরিক্যাল ব্লাড কে লিখেছে, এসটি কলিজ হয়। দুজন ব্যক্তি হয়, অপশনে যে থাকবে তাকে দেব। যদি দুজন থাকে অবশ্যই এ প্লাস বি, বি প্লাস সি, বত বই দুটোই দিতে পারি। তবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কখনো কখনো দুই একটা বইতে একটু বেশি লেখা হয়েছে, কারণ তার কবিতার সংখ্যাগুলি বেশি। একটু কোশ্চেন করি, পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পয়েট অফ সুপার নেচার এসটি কর্লিজ, দুজনই কোন যুগের কবি? রোমান্টিক যুগের কবি। 19টা কবিতা কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 4টি কবিতা কে লিখেছে? এসটি কর্লিজ। এবং লিরিক্যাল ব্লাড কে লিখেছে?
দুজন ব্যক্তির সমন্বয়ে। লিরিক্যাল ব্লাড কতগুলি কবিতা আছে? 23টি কবিতা আছে। লিরিক্যাল ব্লাড কখন পাবলিশড হয়েছে? 1798। 1798 কোন যুগের যাত্রা শুরু হয়েছে? রোমান্টিক। এবং 1798 কোন যুগের যাত্রা শেষ হয়েছে? নেও ক্লাসিক্যাল। যাই হোক, নিও ক্লাসিক্যালের যুগটা যে 1798 এটা পারফেক্ট, এটা বোঝানোর জন্য আমরা একটু গল্প করলাম। হ্যাঁ, যদি এই গল্প থেকেও কোশ্চেন হয়, কিন্তু গল্পটা আমরা পরবর্তীতে আবার জেনে নিতে পারবো। তাহলে নিও ক্লাসিক্যালের পারফেক্ট ডিউরেশনটা এটাই প্রমাণ করে, 1660 থেকে 1798। সেঞ্চুরি বলা হয় 17 and 18 সেঞ্চুরি। আর এর বাংলা অর্থ হচ্ছে নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদী। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের অনেকগুলি অপর নাম আছে, ছোট্ট করে একটু জানি। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের অনেকগুলি অপর নাম আছে, যেমন বলা হচ্ছে দি সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, PSEUDO, সুডো ক্লাসিক্যাল পিরিয়ড। অথবা বলা হচ্ছে দি ইনলাইটএনমেন্ট পিরিয়ড, ইনলাইট ইনলাইটএনমেন্ট পিরিয়ড, মানে বাংলায় বলা হয় আলোকিত যুগ। অথবা আরো অনেক বলা যেতে পারে, নো নিড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড মানে একটা পিরিয়ড যার নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের অনেকগুলি অপর নাম আছে, তার একটা অপর নাম হচ্ছে PSEUDO, সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, অথবা ইনলাইটএনমেন্ট পিরিয়ড, ENLIGHTENMENT, দি ইনলাইটএনমেন্ট পিরিয়ড, অথবা বলা হয় আলোকিত যুগ। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, এবং অনেকগুলি অপর নাম আছে, সেই অপর নাম জেনে নিলাম। সেই অপর নাম হচ্ছে সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, ইনলাইটএনমেন্ট পিরিয়ড এবং আলোকিত যুগ। তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম এবং তার অপর নাম জানলাম। দেখেন এখানে লাস্টে লিখেছি আলোকিত যুগ, তার মানে ইনলাইটএনমেন্ট পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ব্যক্তিরা যখন অন্যর লেখাগুলি কপি করে নিজেদের ক্রিয়েটিভিটি তার সাথে সংমিশ্রণ করে এবং পিবিএসের বিখ্যাত ব্যক্তিদের, বিখ্যাত গ্রন্থদের, বিখ্যাত শিল্প সংস্কৃতি সাহিত্য কালচারাল থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিজেদের কিছুটা, খুবই ভেরি ফিউ বলা যায়, ক্রিয়েটিভিটির সাথে এই সংমিশ্রণে তারা যখন যুগটাকে তুলে দাঁড় করালো, তখন অন্য অন্য জায়গা থেকে তারা অনেক প্রশংসায় প্রশংসিত হলো। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই যুগটাকে ছোট্ট করে বলা হচ্ছে ইনলাইটএনমেন্ট পিরিয়ড বা আলোকিত যুগ। অথবা দু একটা বইতে বলা আছে দি এজ অফ প্রোজ। অ্যানাদার থিং ইজ দ্যাট এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, যে সুডো ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল পিরিয়ডের অপর নাম। এখন সুডো এবং ক্লাসিক্যাল দুটো শব্দকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি, তাহলে ছোট্ট করে এখানে পাই, দেখেন সুডো মিন্স, সুডো মিন্স বলা হয়, সুডো মিন্স বলা হয় কপি, COPI, কপি বা ডুপ্লিকেট, ডুপ্লিকেট অথবা আর্টিফিশিয়াল।
হেনরি বন হতে পারে, অথবা বলা হচ্ছে জন ডান হতে পারে। এগুলি হচ্ছে মেটাফিজিক্যাল পয়েটস। মেটাফিজিক্যাল পয়েটস অনেক ব্যক্তি আছে, কিন্তু এই মেটাফিজিক্যাল পয়েটস এর মধ্যে থেকে একজন ব্যক্তি বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জন ডান। দেখেন লাস্ট 40তম বিসিএসেও একটা কোশ্চেন আসছে, দি গুড মোরো কবিতাটা কে লিখেছে? জন ডান। আই থিংক সবগুলি কোশ্চেনই আনসার পেয়ে গেছেন। হ্যাঁ, এবার আমি আমার মতো করে কনসেপ্টটা ক্লিয়ার করে দেই, এরপরে কোশ্চেন থাকলে একটু সময় দেব। হ্যাঁ, আমরা মূলত আজকে চতুর্থ নম্বর যুগ আলোচনা করছি। এই চতুর্থ নম্বর যুগের নাম হচ্ছে দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এমন একটা পিরিয়ড যার শাখা প্রশাখা আছে এবং অপর নামও আছে। এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের অপর নামগুলি হচ্ছে সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, ইনলাইটমেন্ট পিরিয়ড এবং আলোকিত যুগ। অনেকে সুডো শব্দটা বোঝে না বলে এই সুডো শব্দটাকে বলা হলো, সুডো মিন্স কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, নিকনেম, ফলস। আসল না যেটা সেটা হচ্ছে সুডো, আর এই আসল না যেটা সেটাকে আমরা বাংলায় বলি নকল। নকলের একটা ভালো স্ট্যান্ডার্ড প্রতিশব্দ হচ্ছে নব্য ধ্রুপদী। আর সুডো ক্লাসিক্যাল এই শব্দটা একটা ইংলিশ ওয়ার্ড, এর সিনোনিম হচ্ছে কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, নিকনেম, ফলস। এখানে ক্লাসিক্যাল শব্দটা যে ব্যক্তি ইউজ করেছে তার নাম হচ্ছে আলুস জেলিয়াস, কিন্তু এই ক্লাসিক্যাল ইউজ করেছে আলুস জেলিয়াস এখন খুঁজে পেলাম। প্রিভিয়াসে আমরা পেয়েছিলাম যে রেনেসান্স ইউজ করেছিল জুলস মাইকেলিট, এসে ইউজ করেছিল ফ্রান্সিস বেকন, ইয়াহু ইউজ করেছিল জনাথন সুইফট। মেটাফিজিক্যাল পয়েট অনেক ব্যক্তি হতে পারে, কিন্তু মেটাফিজিক্যাল পয়েট একজন লিডার জন ডান। তবে মেটাফিজিক্যাল পোয়েট্রি শব্দটা ব্যবহার করেছিল জন ড্রাইডেন। যদিও জন ড্রাইডেনকে অন্য কিছু বলা হয়, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম অথবা ফার্স্ট লরেট পয়েট। এই জন ড্রাইডেনকে কি বলা হয় আমরা আজকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে জানবো। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম এবং তার অপর নাম জানলাম। এই পাশাপাশি আমরা অতিরিক্ত কিছু জানলাম। আর এখানে যে অতিরিক্ত এই 5টা শব্দ লিখেছি, এই 5টা শব্দের মধ্যে থেকে একটা শব্দ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এসি শব্দটা প্রথম কে ব্যবহার করেছে? ফ্রান্সিস বেকন। এর পাশাপাশি আরেকটা শব্দের দিক থেকে বলা যেতে পারে রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড অথবা ফ্রেঞ্চ ওয়ার্ড। রেনেসান্স কে ইউজ করেছে এখানে সেটা বড় বিষয় না, আর যদি ইউজ করা হয় তাহলে এই ব্যক্তি হচ্ছে জুলস মাইকেল ইট ইউজ করেছে। এটা হিস্ট্রি অব দি ইংলিশ লিটারেচারের 105 নম্বর পেজের বাম পাশের 3য় নম্বর লাইনে পাবেন ইনফরমেশনটা। মেটাফিজিক্যাল পয়েট কে? এটা ইম্পর্টেন্ট। মেটাফিজিক্যাল পয়েট জন ডান। মেটাফিজিক্যাল পয়েন্টস অনেক ব্যক্তি হতে পারে, তো নরমালি সেগুলি থেকে কোশ্চেন আসে না। আরেকটা কোশ্চেন ভাইবা বোর্ড হতে পারে, মেটাফিজিক্যাল পয়েট জন ডান, কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রি কে ইউজ করেছে? জন ড্রাইডেন। এবার বলেন তো কোনো কোশ্চেন আছে কিনা, আমি নেক্সট স্টেপে চলে যাব। হ্যাঁ, is there any question in the whole literature, not only fixed neo classical, a romantic, a modern? I think কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, গুড। কোশ্চেন থাকলে ভালো, না থাকলে আরো ভালো যে বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন প্রথম স্টেপ জানলাম নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম, ডিউরেশন, সেঞ্চুরি বা অপর নাম। এবার দ্বিতীয় স্টেপে যাব, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের শাখা প্রশাখা। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, আই থিংক আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেটা যে কোনো কোশ্চেনই হোক, যে কোনো যুগেরই হোক বা যে কোনো ব্যক্তি হোক না কেন। ওকে, আই থিংক কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখেন আমরা লিখেছিলাম দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের ডিউরেশনটা খুব ভালো করে জানলাম যে 1660 থেকে 1785ও বলা যায়, তবে খুবই রেয়ার, তবে 1798 হচ্ছে রাইট। নিউ ক্লাসিক্যালের যুগটা আমরা খুব ভালো করে জানলাম 1660 থেকে 1798 পারফেক্ট। এটা কেন লিখে রাখছি একটু পরে জানছি। নিউ এ বর্ণ আছে 3টে, অতএব নিউ ক্লাসিক্যালকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে দি রেস্টোরেশন পিরিয়ড, RESTORATION, দি রেস্টোরেশন পিরিয়ড। দেখেন এই কোশ্চেনটা
37তম বিসিএস এ এসেছিল রেস্টোরেশন পিরিয়ডের যুগটা কত সাল থেকে কত সাল। তার আগে ছোট্ট করে জানি, রেস্টোরেশনের বাংলা অর্থ হচ্ছে পুনরুত্থান, আর রেস্টোরেশনের ইংলিশ অর্থ মিন্স মনার্সি। এই রেস্টোরেশনের আবার অপর নাম আছে জাসপ্রিট, দি এজ অফ ড্রাইডেন, DROIDEN, অথবা জন ড্রাইডেন আর জন মিল্টন একই কথা, জন একই কথা, মিল্টন। দি এজ অফ ড্রাইডেন, এজ অফ মিল্টন, যার যুগটা একটু জেনে নেই, 1660 থেকে 1700 সাল। এর ব্যাপ্তিকাল মাত্র 40 বছর। একটু শুনি। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের তিনটা পার্ট আছে। একটা পার্ট লিখলাম রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন, RESTORATION, রেস্টোরেশন পিরিয়ডের বাংলা অর্থ হচ্ছে পুনরুত্থান, এবং রেস্টোরেশনের ইংলিশ অর্থ হচ্ছে মনার্সি। ডেমোক্রেসি, মনার্সি, গণতন্ত্র রাজতন্ত্র দুটি আলোচনা করে, তবে স্পেসিফিকলি বলা হচ্ছে মনার্সি। রেস্টোরেশন পিরিয়ডের আবার অপর নাম হচ্ছে এজ অফ ডাইডেন, মানে জন ডাইডেন, এজ অফ জন মিল্টন, মানে মিল্টন। তাহলে এজ অফ ডাইডেন, এজ অফ মিল্টন হচ্ছে রেস্টোরেশন অপর নাম, আর রেস্টোরেশনের যুগটা হচ্ছে 1660 থেকে 1700 সাল, মাত্র 40 বছর। তাহলে নিও ক্লাসিক্যালের অনেকগুলি পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ডের নাম জানলাম, বাংলা অর্থ জানলাম, ইংলিশ অর্থ জানলাম, এর অপর নাম জানলাম, এবং এর যুগটা জানলাম, এবং এর ব্যাপ্তিকাল জানলাম। একটু কোশ্চেন করি, একটু কমেন্ট করেন তো। রেস্টোরেশন পিরিয়ডের যুগটা কত সাল থেকে কত সাল? এটা বিসিএস এর কোশ্চেন, হ্যাঁ? যদি একটু কষ্ট হয় একটু কমেন্ট করেন, হ্যাঁ। রেস্টোরেশন পিরিয়ডের যুগটা কত সাল থেকে কত সাল? রেস্টোরেশন। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখেন, নিও ক্লাসিক্যাল আসলে সবাই পারে, কিন্তু এই শাখা প্রশাখা আসলে তখন আমাদের জন্য কনফিউশন হয়। আর এখানে নিও ক্লাসিক্যাল না এসে শাখা প্রশাখা রিসেন্টলি বেশি হচ্ছে, অতএব শাখা প্রশাখাটা আমরা একটু গুরুত্ব দেই, দ্যাটস এনাফ। হ্যাঁ, হ্যাঁ, দুইভাবে হয়, কেউ লিখেছে 40 বছর, আবার কেউ লিখেছে এত সাল থেকে এত সাল, হ্যাঁ, দ্যাটস এনাফ। তবে এটা লেখাই সবচেয়ে বেটার হবে, এটা জাস্ট আমরা নর্মালি একটু কাউন্ট করলাম। এ হচ্ছে আমাদের একটা পার্ট, রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশনের বাংলা অর্থ পুনরুত্থান, ইংলিশ অর্থ বনার্সি, এর অপর নাম এজ অফ ডাইডেন, এজ অফ মিল্টন, এবং যুগটা হয়েছে 1660 থেকে 1700 সাল। এবার দ্বিতীয় স্টেপে আমরা যাই। নিও ক্লাসিক্যালের দ্বিতীয় স্টেপ হচ্ছে দি অগাস্টান পিরিয়ড, AUGSTN, আগস্টান বা অগাস্টান পিরিয়ড, বা কখনো কখনো এটাও বলা যেতে পারে দি এজ অফ অগাস্টান। দি এজ অফ অগাস্টান আর আগস্টান পিরিয়ড একই কথা। হ্যাঁ, মনার্সি হচ্ছে এমন একটা বিষয়, ওই সময়ের রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে ইংল্যান্ডের সমসাময়িক বিষয়গুলি অর্থনৈতিক, রাজনৈতিক ভালো ছিল না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ডেমোক্রেসি এবং মনার্সির মধ্যে আলোড়ন সৃষ্টি হইতো, দ্বন্দ্ব সৃষ্টি হইতো, আর এই দ্বন্দ্বর পয়েন্ট অফ ভিউ থেকে যারা সাফারিং হতো তারা নিজেকে আবার রিকভার করত, পুনরুত্থান করত, এবং নতুন করে আবার নিজেকে সংযোজন করত। এই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে বলা হয়েছে মনার্সি। গণতন্ত্র রাজতন্ত্র দুটি যখন অরাজকতার সৃষ্টি হয়ে যায়, তখন সেখানে ভালো কিছু হয় না। এই ভালো কিছু হওয়ার জন্য তখন আবার
কোশ্চেনটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই পাঁচজন ব্যক্তি থেকে অসংখ্যবার কোশ্চেন তৈরি করা হয়েছে। জন ড্রাইডেন, জন মিল্টন, আলেকজান্ডার পপ। দেখেন 40তম বিসিএস আসছে রেপ অফ দি লক, এটা আলেকজান্ডার পপের একটা ইপিক বা মক ইপিক। উইলিয়াম কনগ্রেভ অথবা হেনরি ফিল্ডিং, এই পাঁচজন ব্যক্তি খুব বেশি ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এক হচ্ছে জন ড্রাইডেন, জন মিল্টন, আলেকজান্ডার পপ, উইলিয়াম কনগ্রেভ এবং হেনরি ফিল্ডিং। এই পাঁচজন ব্যক্তিকে অবশ্যই স্টার দিয়ে রাখেন। এর মধ্যে থেকে ছোট্ট করে একটু ডিপলি একটা ইনফরমেশন জেনে নেই। দেখেন, যদি বলা হয় জন মিল্টন এবং জন ড্রাইডেন কোন যুগের কবি, তাহলে অবশ্যই বলবো নিও ক্লাসিক্যাল। কিন্তু নিও ক্লাসিক্যালে যদি বলা হয় কোন যুগের, তাহলে অবশ্যই বলবো রেস্টোরেশন পিরিয়ডের। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আলেকজান্ডার পপ কোন যুগের কবি, অবশ্যই সকলেই নিও ক্লাসিক্যাল। এবং নিও ক্লাসিক্যাল কোন যুগের, AUGUSTAN আগস্টান পিরিয়ডের কবি। তাহলে আমি ছোট্ট করে দুইটা কোশ্চেন করি, আগে শুনি তারপর কোশ্চেন করি। জন ড্রাইডেন, জন মিল্টন কোন যুগের কবি, অবশ্যই নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল না থাকলে কোন যুগের দেব, রেস্টোরেশন। দুটোই থাকলে মেজর পার্ট আগে দেব, শাখা প্রশাখা পরে দেব। একই রকম আলেকজান্ডার পপ কোন যুগের কবি, নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল না থাকলে আলেকজান্ডার পপ কোন যুগের কবি, আগস্টান পিরিয়ডের কবি। বাকি যত কবি সাহিত্যিক আছে সবগুলিকে অন্তর্ভুক্ত করে দেবেন নিও ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে, কারণ বাকি ব্যক্তিগুলি এত ইম্পর্টেন্ট না। তাহলে কোশ্চেন করি, বলেন তো আলেকজান্ডার পপ কোন যুগের কবি? আপনারা ইচ্ছা মতো লিখতে পারেন, নিও ক্লাসিক্যাল লিখতে পারেন, আবার আগস্টন লিখতে পারেন। হ্যাঁ, তার মানে দুটেই রাইট। এখন কোশ্চেন প্যাটার্নটার উপর ডিপেন্ড করবে যেটা কোনটা রাইট। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল বা ইউজি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন করি, জন মিল্টন বা জন ডাইডেন কোন যুগের কবি? জন মিল্টন বা জন ডাইডেন কোন যুগের কবি? হ্যাঁ, এই যে ভালো লিখেছে একজন, প্লাস দিয়ে লিখেছে, হ্যাঁ নিউ প্লাস আগস্টন। হ্যাঁ, সুমাইয়া তুলি। হ্যাঁ, আই থিঙ্ক ওকে, ঠিক আছে। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, এবার দেখেন, এছাড়াও আরো দুই একজন ব্যক্তি আছে কিন্তু তাদের সম্পর্কে একটা দুইটা গ্রন্থ, যেটা একটা দুইটা পড়লেই ইম্পর্টেন্ট, এবং তারা এই ব্যক্তিগুলি থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ তারা তাদের লাইফে একটা দুটো গ্রন্থ লেখার কারণে ইংরেজি সাহিত্যে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। এবং তাদের থেকে যদি কখনো কোনো কোশ্চেন কোনো জায়গাতে করা হয়, তাহলে এই কোশ্চেনগুলি করা হয়, কারণ এর বাইরে তারা আর তেমন লেখে নাই। যেমন দেখেন, আমরা পাশাপাশি পড়ে ফেলি যেহেতু অল্প। থমাস হোবস, HOBBES। থমাস হোবস একজন বিখ্যাত ব্যক্তি, আর এই ব্যক্তির একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে লেবিয়াথান। লেবিয়াথান, এটা কোনো ধরন নেই, এটা ট্র্যাজেডি, কমেডি, ড্রামা না। সাহিত্যের সব গ্রন্থরই যে ধরন থাকতে হবে এমন না। এটা তার মেজর ওয়ার্ক হতে পারে, নোটেবল ওয়ার্ক হতে পারে, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হতে পারে। এটা কিন্তু বিসিএস এর একটা কোশ্চেন। এবং এই ব্যক্তির একটা বিখ্যাত কোটেশন আছে, মানে উক্তি বা স্পিচ বা কোট, আপনারা সবাই জানেন, কিন্তু কে বলেছে কমই জানেন। কোত্থেকে বলেছে আরো কম জানেন। দেখেন, নলেজ ইজ পাওয়ার বাই রবার্ট দরে। থমাস হোবস, দুইটা শব্দ দুইটা ইনফরমেশন। থমাস হোবস, LEBIATSN, লেবিয়াথান কে লিখেছে? থমাস হোবস। নলেজ ইজ পাওয়ার কে বলেছে? থমাস হোবস। এখানে এক্সপ্লেন করার কিছু নেই, এই ব্যক্তি থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই দুইটাই আসবে, আর না আসলে কখনোই আসবে না। নলেজ ইজ পাওয়ার অথবা লেবিয়াথান, একটা গ্রন্থ আর একটা কোটেশন, এটা থমাস হোবসের কাজ বা কথা। LEBIATSN, এটা একটা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। কেন? থমাস হোবস ছিল একজন ফিলোসোফার বা পলিটিশিয়ান। আরেকজন ব্যক্তি লেখি, ড্যানিয়েল ডিফো। তার টাইটেল, সে একজন নোবেলিস্ট, ফেমাস নোবেলিস্ট, আর নোবেলিস্ট একই কথা। তার একটা নোবেল আমরা একটু আগে জেনেছিলাম, রবিনসন ক্রুসো, এবং এটা পাবলিশ হয় 1719 সাল। দেখেন, এই ব্যক্তি থেকে আরো অনেক কিছু পড়া যায়, কিন্তু সেই অনেক কিছু কি কখনো এসেছে? আসার সম্ভাবনা নেই। তবে আমি ততটুকু আলোচনা করব যতটুকু এসেছে, আসে, আসবে বা আসার সম্ভাবনা আছে।
আই থিঙ্ক এইভাবে ক্লাস করলে আপনি দেখবেন 15 মধ্যে 12-র উপরে মার্ক পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অথবা 15-তে 15 পেতে পারেন। হ্যাঁ, তবে 10-এর নিচে কেউ পাবেন না। তাহলে দেখেন, ড্যানিয়েল ডিফো একজন বিখ্যাত নভেলিস্ট। তার একটা নভেল হচ্ছে রবিনসন ক্রুসো, এবং এটা পাবলিশড হয় 1719 সাল। দেখেন, রবিনসন ক্রুসো নভেল এটা সবাই জানে এবং মুভিও দেখেছে, কিন্তু পাবলিশড ডিউরেশনটা তখন আর মনে নেই। হ্যাঁ, খাতায় লেখা আছে বা বইয়ে লেখা আছে বা বইয়ে ধুলা পড়ে গেছে, কারণ প্র্যাকটিস নেই। তাহলে অবশ্যই রবিনসন ক্রুসো কখন পাবলিশড হয়েছে? 1719 সালে পাবলিশড হয়েছে। হ্যাঁ, এই কমেন্ট করেন তো ভাই আপুরা, হোয়েন রবিনসন ক্রুসো ওয়াজ পাবলিশড। হোয়েন রবিনসন ক্রুসো ওয়াজ পাবলিশড, কখন রবিনসন ক্রুসো পাবলিশড হয়েছে বলেন তো? হ্যাঁ, 1719। গুড। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। কার লেখা বলেন তো? আহসান হাবিবের লেখা। হ্যাঁ, সো ওয়েলকাম ব্যাক আমার মেইন থিম, আমাদের মূল আলোচনা আবার চলে যাই। এবার দেখেন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে স্যামুয়েল, স্যামুয়েল রিচার্ডসন। RICHARDSON, রিচার্ডসন। RICHARDSON, রিচার্ডসন। শব্দ বড় হলে ভেঙে দিবেন, স্যামুয়েল রিচার্ডসন, সেটা সিলেবাস বা সিলা বলে। ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল, শুধু এই ব্যক্তির না, ইংরেজি সাহিত্যের। দেখেন, নিউ ক্লাসিক্যালের পূর্বে কিন্তু কোনো নভেল ছিল না। ছিল কি? আপনারা কি কোনো নভেল পড়েছেন বা দেখেছেন যে নিউ ক্লাসিক্যালের পূর্বে কোনো নভেল ছিল? না। নিউ ক্লাসিক্যালের যুগটা ইনলাইটমেন্ট পিরিয়ড, মানে আলোকিত যুগ, হলো এই নভেলের কারণে। কারণ তারা দেখলো যে প্লে, ড্রামা, প্রোজ, কবিতা সবগুলি লেখা হয়েছে, এগুলির সংমিশ্রণে কি লেখা যায়। তখন তারা থিঙ্কিং করলো তাহলে হচ্ছে ফিকশন লেখি। ফিকশন কি? ফিকশন ইজ এ ওয়ার্ড ইট রিলেটেড টু ইমাজিনেশন। কল্পনার পয়েন্ট অফ ভিউ থেকে যা হয় সেটাই হচ্ছে ফিকশন। আর ফিকশনের দুইটা পার্ট, একটা হচ্ছে নভেল, আরেকটা বলা হচ্ছে শর্ট স্টোরি। এই উপন্যাস আর ছোট গল্পের সংমিশ্রণে তারা যেটা তৈরি করলো সেটা হচ্ছে নভেল। এই জন্য কখনো কখনো কারো কারো মতে বলা হয়েছিল ইনলাইটমেন্ট পিরিয়ড, আলোকিত যুগ। ইংরেজ সাহিত্যের প্রথম
তাহলে অবশ্যই থমাস গ্রের একটা কবিতা। কিন্তু যদি বলা হয় হিরোইক স্টেজ অন দি ডেথ অফ এ ক্রমওয়েল, COMMOWELL, বাকি সবই এক, শুধু লাস্টের শব্দটা ভিন্ন, তাহলে ডাইডেনের একটা গ্রন্থ। তাহলে আমরা এখানে যতটুকু জানলাম এই পর্যন্ত কি কনসেপ্ট ক্লিয়ার? আমাদের দুটো কোশ্চেনে এই যাবৎকালে কনসেপ্ট আপনাদের কনফিউশন হয়েছে। একটা হচ্ছে ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাবলিশড হয় 1751 এবং 1755, দুটেই রাইট। আরেকটা কনফিউশন হয় হিরোইক স্ট্যাঞ্জার পরিবর্তে যেখানে ওড অন থাকে, ওড অন, এই হিরোইক স্ট্যাঞ্জাই হচ্ছে ওড, হিরোইক স্ট্যাঞ্জার একটা সিনোনিম হচ্ছে ওড। তাহলে ওড অন দি ডেথ অফ এ ফেভারিট ক্যাট একই কথা, একে বলা হয় হিরোইক স্ট্যাঞ্জা অন দি ডেথ অফ এ ফেভারিট ক্যাট। দুটোই মূলত থমাস গ্রের লেখা। তবে লাস্টের শব্দটা যদি কখনো পরিবর্তন হয়, হিরোইক স্ট্যাঞ্জা অন দি ডেথ অফ এ ফেভারিট ক্যাটের পরিবর্তে যদি ক্রমওয়েল হয়, তাহলে সেটা একটা বিখ্যাত কবিতা জন ডাইডেনের। লাস্টের দুটি শব্দের কারণে দুইজন ব্যক্তির দুটো বিখ্যাত কবিতা হয়ে গেল। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা দেখেন তো। হ্যাঁ, আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, এখন ছোট ছোট যে ব্যক্তিগুলি ছিল এই ব্যক্তিগুলি আই থিঙ্ক শেষ। তারপরে দেখি আর দু একজন আছে নাকি। উইলিয়াম কনগ্রেভ, CONGREV, উইলিয়াম কনগ্রেভকে বলা হয় ব্যাচেলর পয়েট, BACHELOR, BACHELOR, ব্যাচেলর পয়েট এর টাইটেল। তার বিখ্যাত কিছু কমেডি আছে, যেমন বলা হচ্ছে লাভ ফর লাভ, অথবা দি ওল্ড ব্যাচেলর, অথবা আরেকটা লেখি দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড। দেখেন উইলিয়াম কনগ্রেভ থেকে আমরা জানলাম চারটে ইনফরমেশন। একটা, তার টাইটেল হচ্ছে ব্যাচেলর পয়েট। ইংরেজ সাহিত্যের মধ্যে একজন ব্যক্তি ছিল ব্যাচেলর, সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম কনগ্রেভ। আরেকজন ব্যক্তি ছিল এবং সেই ব্যক্তির নাম হচ্ছে চার্লস ল্যাম। ইংরেজ সাহিত্যে দুজন ব্যক্তি ব্যাচেলর ছিল, একজন হচ্ছে চার্লস ল্যাম, আরেকজন ব্যক্তি হচ্ছে বিখ্যাত এই ব্যক্তি উইলিয়াম কনগ্রেভ। তবে চার্লস ল্যামের থেকে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল উইলিয়াম কনগ্রেভ। তার গ্রন্থের মাধ্যমে, গ্রন্থেই সে প্রমাণ করেছিল যে ওল্ড ব্যাচেলার, বৃদ্ধ হয়ে গিয়েছিল কিন্তু কখনো বিয়ে করেনি। আর এই থেকেই তার এই টাইটেলটা কখনো কখনো পরীক্ষায় বলা হয়। তাহলে আমরা জানলাম উইলিয়াম কনগ্রেভ একজন বিখ্যাত ব্যক্তি যাকে বলা হয় ব্যাচেলার পয়েট, এবং তার বিখ্যাত তিনটা কমেডি জানলাম। একটা হচ্ছে লাভ ফর লাভ, যা পাবলিশড হয় 1695। আরেকটা হচ্ছে দি ওল্ড ব্যাচেলার, একটা বলেছে দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড, ওয়ে অফ দি ওয়ার্ল্ড, যা পাবলিশড হয় 1639। লাভ ফর লাভ পাবলিশড হয় 1696 সাল, দু একটা বইতে 95 পেতে পারেন, কিন্তু নো নিড। ওল্ড ব্যাচেলার অথবা ওয়ে অফ দি ওয়ার্ল্ড পাবলিশড হয় 1653 সাল, 93 সাল, কিন্তু নো নিড। এখানে আমরা ছোট্ট করে কমেডির জনকটা জানলাম নিকোলাস উডাল, NICOLAS, নিকোলাস উডাল, UDALL, নিকোলাস উডাল। আর ট্র্যাজেডি জনক সবসময় আমরা জেনে এসেছি যে ক্রিস্টোফার মার্লো। ছোট্ট করে একটু জেনে নেই। ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, কমেডির জনক নিকোলাস উডাল, এবং বলা হচ্ছে ব্যাচেলার পয়েট উইলিয়াম কনগ্রেভ। ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, CM, কমেডি জনক নিকোলাস উডাল, NU, এবং ব্যাচেলার পয়েট WC মানে উইলিয়াম কনগ্রেভ। উইলিয়াম কনগ্রেভের কমেডি থেকে আমরা ছোট্ট করে জানলাম লাভ ফর লাভ, ওল্ড ব্যাচেলার অথবা ওয়ে অফ দি ওয়ার্ল্ড, এই তিনটে বিখ্যাত গ্রন্থই কমেডি এবং এটা লিখেছে উইলিয়াম কনগ্রেভ। ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাল পারফেক্ট দেবেন 1751 সাল। হ্যাঁ, দুটোই 51, আর 51 যদি না থাকে তাহলে 55 দিতে পারেন। এখান থেকে 6টা ইনফরমেশন দিলাম, তিনটে বিখ্যাত কমেডি আর তিনটে বিখ্যাত টাইটেল, ট্র্যাজেডি জনক, কমেডি জনক এবং ব্যাচেলার পয়েট।
বিখ্যাত একজন ব্যক্তির লাস্ট আলোচনা করলাম, সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম কনগ্রেভ। উইলিয়াম কনগ্রেভ একজন বিখ্যাত ব্যক্তি। আর এই উইলিয়াম কনগ্রেভ থেকে আমরা জানলাম হি ওয়াজ বর্ন ইন 1600, বলা হয় 1600, হি ওয়াজ বর্ন 1656 থেকে 1721। উইলিয়াম কনগ্রেভ একজন বিখ্যাত ব্যক্তি। আর এই উইলিয়াম কনগ্রেভ থেকে জানলাম একটা টাইটেল, ব্যাচেলার পয়েট। ব্যাচেলার পয়েট ইংরেজি সাহিত্যে আরো একজন ব্যক্তি আছে, চার্লস ল্যাম্ব, কিন্তু নো নিড। আমরা ছোট্ট করে জানলাম ব্যাচেলার
ম্যাথু আর্নল্ড লেখা। ম্যাথু আর্নল্ড ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি, ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি। আর এস এর জনক ফ্রান্সিস বেকন এবং ক্রিটিসিজমের জনক হচ্ছে জন ড্রাইডেন। তাহলে আমরা ছোট্ট করে একটু জেনে নেই। এস এর জনককে ফ্রান্সিস বেকন, ক্রিটিসিজমের জনককে জন ড্রাইডেন। এসে অন ক্রিটিসিজম কার লেখা? আলেকজান্ডার পপ। কিন্তু এসে ইন ক্রিটিসিজম কার লেখা? ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ড কোন যুগের কবি? ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। তাহলে এসে অন আর এসে ইন, আর এসের জনক এবং ক্রিটিসিজমের জনক। A little learning is a dangerous thing, একটা বিখ্যাত কোটেশন আলেকজান্ডার পপের। হ্যাঁ, কিউ কোশ্চেন না, কোটেশন। কার? এপি। এপি মানে আলেকজান্ডার পপের বিখ্যাত কোটেশন। টু আর ই ডবল আর, toward is human, to forgive is divine. Toward is human, to forgive is divine. ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা বহুত। Fools rush in where angel fear to tread. এটা আমরা পেলাম আলেকজান্ডার পপের এসে অন ক্রিটিসিজম গ্রন্থ থেকে। শুনি আমরা। আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি। আলেকজান্ডার পপের কতিপয় টাইটেল জানলাম। তাকে মক ইপিক পয়েট বলা হয়, মক হিরোইক পয়েট বা উপহাসমূলক বীরত্বের কবি। এই আলেকজান্ডার পপ নিও ক্লাসিক্যাল এবং আগস্টন পিরিয়ডের কবি। তার একটা মাত্র কবিতা পড়লাম, রেপ অফ দি লক। আর রেপ অফ দি লক থেকে আমরা কতিপয় ইনফরমেশন জেনে নিলাম। এরপরে তার বিখ্যাত একটা গ্রন্থ এসে অন ক্রিটিসিজম জানলাম। তবে এসে অন ক্রিটিসিজম খুঁজতে গিয়ে এসে ইন ক্রিটিসিজম পেলাম, ম্যাথু আর্নল্ডের লেখা। সে ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি। আর এসের জনক ফ্রান্সিস বেকন, আর ক্রিটিসিজমের জনক জন ড্রাইডেন। এরপরে অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে বেশি কোটেশন যে ব্যক্তি ছিল তার নাম উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে যদি কোনো ব্যক্তির সর্বাধিক কোটেশন থাকে অক্সফোর্ড ডিকশনারিতে, তাহলে সেই ব্যক্তির নাম হচ্ছে এপি, মানে আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপের এসে অন ক্রিটিসিজম থেকে তিনটে দেখেন শব্দ, আমরা তিনটে কোটেশন নিলাম। কোটেশন সবসময় দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে হয়, কে বলেছে, কোত্থেকে বলেছে। যেমন এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কে বলেছে? আলেকজান্ডার পপ। কোত্থেকে বলেছে? এসে অন ক্রিটিসিজম। অথবা টু আর ই ডবল আর, টুয়ার্ড ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা মহৎ, কে বলেছে? আলেকজান্ডার পপ। কোত্থেকে? এসে অন ক্রিটিসিজম। অথবা লাস্ট, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। এজন্য বোকারা কখন কি করে তারা নিজেরাই জানে না, আর তাদের জন্য দেবতারা রাস্তা ক্লিয়ার করে দেয়। তাহলে এই বিখ্যাত তিনটে কোটেশন পেলাম এসে অন ক্রিটিসিজম থেকে। তাহলে আলেকজান্ডার পপের কতিপয় টাইটেল পড়বেন, একটা কবিতা পড়বেন রেপ অফ দি লক একটু ডিপলি, একটা এসে পড়বেন এসে অন ক্রিটিসিজম, তবে অন আর ইন একটু পার্থক্য, আর লাস্ট জাস্ট তিনটে কোটেশন জেনে নেন। এ হচ্ছে আলেকজান্ডার পপ। এখন বলেন তো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আই থিঙ্ক কোশ্চেন নেই, তারপর আমি বলে দিচ্ছি। এসে অন ক্রিটিসিজমের মধ্য থেকে তিনটে কোটেশন পেলাম। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। টুয়ার্ড ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা মহৎ।
এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই তিনটে কোটেশনই পেলাম এসে অন ক্রিটিসিজমের মধ্য থেকে, যা আলেকজান্ডার পপ বলেছিল। টু আর অর্থ হচ্ছে ভুল করা, এই আর অর্থ হচ্ছে ভুল করা। টু আর এটা হচ্ছে একটা বার্বের পাশে যখন টু হয় তখন তে অর্থ হয়। যেমন প্লে মানে খেলতে, টু প্লে খেলতে, গো মানে যাওয়া, টু গো যাইতে, আর মানে ভুল করা, টু আর ভুল করতে। মানে মানুষ ভুল করতেই পারে, কিন্তু ক্ষমাটা হচ্ছে মহৎ। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ? এরপর আমরা দেখি যে আর কে কে বাকি আছে। অলরেডি টাইমই তো শেষ, হ্যাঁ? সময় খুব দ্রুত চলে যায়। জন ডাইডেন অথবা জন মিল্টন, and another thing is that জনাথন সুইফট অথবা হেনরি ফিল্ডিং, হ্যাঁ? জনাথন সুইফট, জনাথন সুইফট, SWIFT। এদেরকে আগামীকাল ক্লাস আছে ভাই? আচ্ছা আচ্ছা। জনাথন সুইফট একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ born ইন 1667 থেকে 1745, কিন্তু নো নিড 1667 থেকে 1745। জনাথন সুইফট একজন নোবেলিস্ট হয় অথবা পলিটিশিয়ান হয় এবং স্যাটারিস্ট হয় এবং বেস্ট স্যাটারিস্ট। স্যাটারিস্ট শব্দটা স্যাটার থেকে এসেছে, মানে ব্যঙ্গ চিত্র করা। জনাথন সুইফট ওয়াজ born 1667 থেকে 1745। জনাথন সুইফট একজন নোবেলিস্ট হয়, একজন পলিটিশিয়ান হয়, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সে একজন বেস্ট স্যাটারিস্ট। স্যাটার থেকে স্যাটারিস্ট। স্যাটার ইজ এ ওয়ার্ড, it correct thing on the society but not really correct thing.